কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও তোমাদের 10 নম্বরের যে ফাইনাল সাজেশান আমি দিয়েছিলাম সেই কোশ্চেন পত্রের অ্যান্সারগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো, লোকসাহিত্যের সংজ্ঞা দাও, লোকসাহিত্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। উত্তরে লিখবে, লোকসাহিত্য হলো কোনো নির্দিষ্ট জনসমষ্টির মুখে মুখে প্রচলিত সাহিত্য। এটি লিখিত সাহিত্যের মতো নির্দিষ্ট লেখকের সৃষ্টি নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে চলে আসা কাহিনী, গান, ছড়া, প্রবাদ, ধাঁধা ইত্যাদির সমষ্টি। লোকসাহিত্য মূলত লোকজীবনের প্রতিচ্ছবি, যেখানে সাধারণ মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা, বিশ্বাস, সংস্কার, দৈনন্দিন জীবনযাপন এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাদের সম্পর্কের প্রকাশ ঘটে। এটি অলিখিত, ঐতিহ্যবাহী এবং সম্মিলিত সৃষ্টি, যা কোনো একটি নির্দিষ্ট সময়ে বা কোনো একজন ব্যক্তির দ্বারা রচিত হয়নি, বরং সমাজের সামগ্রিক জীবনধারার সঙ্গে একাত্ম হয়ে বিকশিত হয়েছে। এরপর নেক্সট পয়েন্ট লিখবে, লোকসাহিত্যের ধারণা। লোকসাহিত্য শব্দটির মধ্যে দুটি প্রধান উপাদান রয়েছে, লোক এবং সাহিত্য। লোক অর্থ সাধারণ মানুষ এবং সাহিত্য মানে সাহিত্যকর্ম, অর্থাৎ লোকসাহিত্য হলো সেই সাহিত্যকর্ম যা সাধারণ মানুষের দ্বারা সৃষ্ট এবং মৌখিকভাবে প্রজন্মের পর প্রজন্মে প্রচারিত হয়। এটি প্রাচীন সমাজের এক ধরনের চাক্ষুষ বা মৌখিক সাহিত্য। লোকসাহিত্য মানুষের জীবন, বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে একটি গল্প, গান বা কবিতার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। বিভিন্ন জাতিগত গোষ্ঠী, সম্প্রদায় এবং অঞ্চলের লোকসাহিত্য একে অপরের থেকে ভিন্ন হতে পারে, তবে এর মূল উদ্দেশ্য হলো মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির অভিব্যক্তি। বাংলা লোকসাহিত্যের একটি অন্যতম পরিচিত রূপ হলো লোককথা, যা সাধারণ জনগণের বিশ্বাস, অভিজ্ঞতা এবং কল্পনার সমন্বয়ে গড়ে ওঠে। নেক্সট পয়েন্ট, লোকসাহিত্যের বৈশিষ্ট্য। লোকসাহিত্যের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে লিখিত সাহিত্য থেকে স্বতন্ত্র করে তোলে। 1 নম্বর, মৌখিকতা। লোকসাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো এর মৌখিক রূপ। এটি লিখিত আকারে জন্মায়নি, বরং মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এটি শ্রুতির মাধ্যমে বাহিত হয়। নেক্সট 2 নম্বর বৈশিষ্ট্য, সাধারণ জনগণের সৃষ্টি। লোকসাহিত্য সাধারণ জনগণের দ্বারা সৃষ্ট। এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভাষা, ভাবনা এবং কষ্টের প্রতিফলন। প্রবাদ, কবিতা, গল্প, গানের মধ্যে সাধারণ মানুষের জীবনের সহজতা এবং দুঃখ সুখের অভিজ্ঞতা ফুটে ওঠে। 3 নম্বর, প্রজন্মতরে স্থানান্তর। লোকসাহিত্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয়ে চলে। গল্প বা গান একাধিক প্রজন্মের মধ্যে গড়ে ওঠে এবং নতুন প্রজন্ম সেটি নিজেদের ভাষায় এবং সংস্কৃতিতে গ্রহণ করে। এটি একটি চলমান প্রক্রিয়া যা লোকসাহিত্যের চিরকালীন সত্তাকে ধরে রাখে। 4 নম্বর, অজ্ঞাতনামা রচয়িতা। লোকসাহিত্যের কোনো নির্দিষ্ট রচয়িতা নেই। এটি একক ব্যক্তির সৃষ্ট নয়, বরং একটি জনসমষ্টির সম্মিলিত চেতনার ফসল। সময়ের সঙ্গে সঙ্গে এর মধ্যে নতুন উপাদান যুক্ত হয়েছে এবং পুরনো কিছু পরিবর্তিত হয়েছে। 5 নম্বর বৈশিষ্ট্য, পরিবর্তনশীলতা। মৌখিকতার কারণে লোকসাহিত্য পরিবর্তনশীল। যখন এটি এক মুখ থেকে অন্য মুখে বাহিত হয় তখন এর মূল কাঠামো ঠিক থাকলেও এর কিছু অংশ পরিবর্তিত হতে পারে, নতুন উপাদান যুক্ত হতে পারে অথবা পুরানো কিছু বাদ পড়তে পারে। 6, ঐতিহ্যবাহী। লোকসাহিত্য ঐতিহ্য নির্ভর।
এটি বহু পুরানো রীতিনীতি, বিশ্বাস, সংস্কার এবং জীবনযাত্রাকে ধারণ করে। এটি লোকজীবনের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে এবং সমাজের অতীত বর্তমানে যোগসূত্র স্থাপন করে। 7 নম্বর বৈশিষ্ট্য, সহজবোধ্যতা ও সরলতা। লোকসাহিত্য সাধারণ মানুষের জন্য রচিত, তাই এর ভাষা এবং বিষয়বস্তু উভয়ই সহজ ও সরল। এতে জটিল বাক্য বিন্যাস বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয় না। লোকজীবনের দৈনন্দিন অভিজ্ঞতাই এর মূল উপজীব্য। 8 নম্বর বৈশিষ্ট্য, পুনরাবৃত্তি। লোকসাহিত্যে বিশেষ করে ছড়া ও গানে পুনরাবৃত্তির ব্যবহার দেখা যায়। এটি শ্রুতি মধুরতা বৃদ্ধি করে এবং মনে রাখতে সাহায্য করে। সর্বশেষ পয়েন্ট দেখো, উপসংহার। লোকসাহিত্য একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল বিনোদনের উৎস নয়, বরং এটি আমাদের অতীতকে জানতে, আমাদের ঐতিহ্যকে বুঝতে এবং আমাদের লোকজীবনের গভীরতাকে অনুভব করতে সাহায্য করে। আধুনিক সভ্যতার অগ্রগতির সাথে সাথে লোকসাহিত্যের কিছু অংশ হারিয়ে যাচ্ছে, তাই এই অমূল্য সম্পদকে সংরক্ষণ করা এবং এর প্রচার করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সমৃদ্ধ লোকসাহিত্য সম্পর্কে জানতে পারে। এরপর দেখে নাও নেক্সট 2 নম্বর কোশ্চেন ছিল, দেখো, ব্রত কাকে বলে? ব্রতের আধারে পুণ্যিপুকুর ব্রতর পরিচয় দাও। এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখে নাও। এই অ্যান্সারে লিখবে, প্রথম পয়েন্ট, ব্রতর সংজ্ঞা। ব্রত কথাটির সাধারণ অর্থ নিয়ম, সংযম। 12 মাসে 13 পার্বণের দেশ এই বাংলা। এমন মাস খুবই কম আছে এই বাংলায় যার কোনো না কোনো মাসে কোনো ব্রতের অনুষ্ঠান হয় না। মূলত নারীর কামনা বাসনা পূরণের জন্য কৃতা সম্পাদনাই ব্রত, অর্থাৎ কোনো কিছুর কামনা প্রার্থনায় নারী সমাজ আন্তরিকভাবে যে সকল ক্রিয়াচার পালন করে সেগুলিকেই ব্রত বলে। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মতে কোনো কিছু কামনা করে যে অনুষ্ঠান সমাজে প্রচলিত আছে তাকেই বলে ব্রত। তার মতে ব্রত 2 প্রকার, 1 শাস্ত্রীয় ব্রত, 2 মেয়েলি ব্রত। মেয়েলি ব্রত আবার 2 ভাগে বিভক্ত। একটি ভাগকে বলা হয় কুমারী ব্রত, সাধারণত 5 থেকে 8-9 বছরের মেয়েরা এই ব্রত করে। আর দ্বিতীয় ভাগকে বলা হয় নারী ব্রত। এই ব্রত বিয়ের পর থেকে করতে শুরু করে। তিনি বলেছেন, শাস্ত্রীয় ব্রত বা পৌরাণিক ব্রতগুলির, যেগুলি হিন্দু ধর্মের সঙ্গে এদেশে প্রচার লাভ করেছে, সঙ্গে 2 ভাগে বিভক্ত মেয়েলি ব্রত, যেগুলি খুঁটিয়ে দেখলে পুরাণের ও আগেকার বলে মনে হয়। এগুলির তুলনা করলে দেখা যায় যে গঠনের দিক দিয়ে উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে। নেক্সট পয়েন্ট, ব্রতের আধারে পুণ্যিপুকুর ব্রতের পরিচয় দাও। বৈশাখ মাসের গরমে নদীনালা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার শুখা মরশুমে আজও বহু গ্রামে এই পুণ্যিপুকুর ব্রত পালন হয়। পুণ্যিপুকুর ব্রত বাংলার হিন্দু সমাজের মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি কুমারী ব্রত। গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের 5 থেকে 9 বছর বয়সী কুমারী মেয়েরা চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের শেষ দিন পর্যন্ত 1 মাস ব্যাপী এই ব্রত পালন করে। এই ব্রত পরপর 4 বছর পালন করতে হয়। প্রথমে বাড়ির উঠানে বা বাগানে দৈর্ঘ্যে ও প্রস্থে 1 হাত একটি পুকুর খুঁড়তে হয়। এই পুকুরের চারদিকে 4টি ঘট, ঘটের দুপাশে কড়ি দিয়ে সাজানো হয়। মাঝখানে একটি তুলসী গাছ পোঁতা হয়। চারপাশে নানা রঙের ফুল, পাতা, আলপনা দিয়ে সাজানো হয়। তারপর পূর্বমুখ কি উত্তরমুখ হয়ে বসে মন্ত্র পড়ে গাছে আর পুকুরে 1 ঘটি করে জল ঢালবে। 1 ঘটি করে জল ঢালবে। গাছে জল ঢালবার মন্ত্র, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। পুকুরে জল ঢালবার মন্ত্র, পুণ্যিপুকুর পুষ্পমালা, কে পুজিরে দুপুরবেলা, আমি সতী লীলাবতী, 7 ভাইয়ের বোন ভাগ্যবতী। ফুল চন্দন দুর্বা দিবার মন্ত্র, ইয়ে পুজিলে কি হয়, নির্ধনীর ধন হয়, সাবিত্রী সমান হয়, স্বামী আদরিণী হয়, স্বামীর কোলে পুত্র দোলে, মরণ হয় যেন 1 গোলা গঙ্গা জলে। এরপর দেখো নেক্সট প্যারা করে লিখবে, এবার গোলায় কাপড় দিয়ে প্রণাম করে ব্রত সমাপন করা হয়। চতুর্থ বৎসরে ব্রত উদযাপনের সময় 1 কাহন কড়ি দিতে হয় এবং সেই কড়ি ব্রতীর ভাই পেয়ে থাকে। পুণ্যিপুকুর ব্রতের 3টি পর্যায় আছে, যথা আহরণ, ক্রিয়া ও ছড়া। প্রথম পর্যায়ে ব্রত পালনের প্রয়োজনীয় উপাচার যেমন, অর্থাৎ সাদা ফুল, চন্দন, দুর্বা ঘাস, তুলসী গাছ, পাতা সমেত বেলগাছের ডাল,
কয়েকটি কড়ি ও 1 ঘটি জল সংগ্রহ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে চৌখুপি নকশার ভিতরে আঁক, চারপাশে পান সুপারি এঁকে নদীকে ভরে রাখার ইঙ্গিত রাখা হয় এই ব্রতের আলপনায়। একটি ব্রতের সঙ্গে সঙ্গতি রেখে এক রকম আলপনা। চারিদিকে 4টি ঘাট সহ চৌকো একটি পুকুর খনন করে প্রতিটি ঘাটের দুপাশে কড়ি দিয়ে সাজিয়ে পুকুরের মাঝখানে ফুলের মালা সজ্জিত তুলসী গাছ বা বেল গাছের ডাল বসানো হয়। তৃতীয় পর্যায়ে 4-6 পংক্তির ছড়া আবৃত্তি করে ঘটি দিয়ে গাছে জল ঢালা হয়। ব্রতের শেষে 3 বার চন্দন সহযোগে সাদা ফুল ও দুর্বাঘাস পুকুরে অঞ্জলি দিয়ে গলবস্ত্র হয়ে প্রণাম করা হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন দুটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও।